এই যে গণেশটা দেখছেন, এটা একটি রূপোর গণেশ। এই গণেশটা আমার মা সেখানে ডোকরা শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। এটা এনেছিলাম 2017 সালে। আজ 21শে ভাদ্র, 7ই সেপ্টেম্বর। দিনটা গণেশ চতুর্থী। ঠিক 1 মাস পরে এই দিনেই হবে দুর্গা চতুর্থী। আর আজকের আমার ঘরের গণেশ পুজোর 21 বছর পূর্ণ হলো। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি। সবাইকে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা রইল। আর এখন সকাল 5:30 বাজে, আমি ছাদে এসেছি। আজকের দিনটা দেখুন, আর আকাশটা দেখেই কিন্তু মনটা ভালো হয়ে গেল। চলুন, গতকাল আমি একটু গড়িয়াহাটে গেছিলাম ঠাকুরের জামা কিনতে। ঠাকুরের একটা ধুতি কিনলাম, আর আমার বজরংবলীরও কিন্তু একটা ধুতি কিনলাম। আরও একটা জিনিস কিনেছি, দেখে বলবেন তো জিনিসটা কেমন হয়েছে। একটা ঠাকুরের মুকুট নিলাম। যদিও আগে একটা রূপোর মুকুট ছিল, কিন্তু এই মুকুটগুলো না বড্ড ইঁদুরে নিয়ে চলে যায়। ঠাকুরেরই বাহন তো, তাই নিয়ে চলে যায় একেবারে ঠাকুরের কাছে। এই রূপোর মুকুট না নিলাম না এবারে আর। এগুলোও যদিও দেখতে খুব সুন্দর সাদা, কিন্তু এই স্টোন সেটিং মুকুটগুলো দেখতে আরও বেশি সুন্দর। গণেশ চতুর্থীর এই ব্লগটা বানানোর জন্য আমার থাকা সংগ্রহের গণেশগুলোকে না দেখালেই কিন্তু নয়। প্রথমে যে গণেশটা দেখাবো, এই গণেশটা হচ্ছে আমার দরজার সামনে ঝুলিয়ে রাখি এরকম একটা গণেশ। এই রকম টাইপের একটা গণেশ। পরেশনাথ মন্দিরের মধ্যে একটা ছোট স্টোর আছে, সেইখান থেকে আমি এই গণেশটা নিয়েছিলাম। পরেশনাথ মন্দির থেকে আরো 2টো গণেশ নিয়েছিলাম, তার মধ্যে এটা একটা। এটা গালার তৈরি একটা গণেশ, আর গালার ওপরে সুন্দর করে মিনা করা রয়েছে। এটা একটা পাথরের গণেশ। এটা পাথরটা যথাসম্ভব বেলে পাথরের একটা গণেশ। এই গণেশটা আমার উপহার পাওয়া একটি গণেশ। আমার ছাত্র বাপ্পা যখন আমার কাছে পড়তো অনেক বছর আগে, প্রায় 16 বছর তো হবেই, হ্যাঁ সে হবেই। সেই সময় টিচার্স ডেতে বাপ্পা আমাকে এই গণেশটা দিয়েছিল। সুন্দর গণেশ হচ্ছে, বই পড়ছে আর শায়িত অবস্থায় রয়েছে গণেশ। এটাও আমার কোনো এক ছাত্রী কোনো সময় কোনো এটাও তাই। তবে এটা হচ্ছে মোমের তৈরি, এটা মোমবাতি। কিন্তু এখন যে গণেশগুলো দেখছেন, এগুলো আমি বিভিন্ন মেলা থেকে কিনেছি। কখনো রাসের মেলা, কখনো রথের মেলা, হস্তশিল্পের মেলা। এই যে গণেশটা দেখছেন, এটা একটি রূপোর গণেশ। এই গণেশটা আমার মা আমাকে প্রথম বছর বিবাহবার্ষিকীতে অনেক কিছুর সাথে এটাও গিফট করেছিল। এই যে 2টো গণেশ রয়েছে, এই 2টো গণেশ কেনাও না, গিফট পাওয়াও নয়। বিয়েবাড়ির মেনু কার্ডের মধ্যে এই গণেশগুলো ছিল। তো এটা, এই যে গণেশগুলো দেখছেন, এগুলো বেনারস থেকে আনা। বেনারসের হিন্দু ইউনিভার্সিটির ভেতরে একটা খুব সমৃদ্ধ স্টোর আছে। সেইখানে কিন্তু বিভিন্ন ধরনের অরিজিনাল গণেশ পাওয়া যায়। যেমন এটা শ্বেত পাথরের তৈরি একটা গণেশ, আর 2টো হচ্ছে পিতলের ওপরে, এই 2টো হচ্ছে পিতলের ওপরে বেনারসি কাজ করা 2টো গণেশ। বিষ্ণুপুর যখন বেড়াতে গেছিলাম, তখন পোড়ামাটির হাট থেকে এই গণেশটা নিয়েছিলাম। পোড়ামাটির হাট বসে প্রতি শনি রবিবার বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে একটা গ্রাম আছে, বিকনা গ্রাম, সেখানে ডোকরা শিল্পের জন্য কিন্তু বিখ্যাত। আর সেই গ্রামে বিষ্ণুপুর যখন গেছিলাম, বিষ্ণুপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমরা গিয়েছিলাম। আর আদিবাসীদের তৈরি এই গণেশটা কিন্তু দেখতে একটু অন্য রকমের। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। রাজগীর বেড়াতে গিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে
এই রকম বেশ কিছু গণেশ এনেছিলাম গিফট করবার জন্য। তার মধ্যে একটি আমার কাছে গড়িয়াহাট থেকে কয়েকদিন আগে আমি এই গণেশটা কিনেছি। দেখতে খুব সুন্দর। সবার শেষে যে দুটো গণেশ শেয়ার করব সেটা হচ্ছে দার্জিলিং থেকে আনা। এটা এনেছিলাম 2017 সালে। 2017 সালে যখন দার্জিলিং বেড়াতে গেছিলাম তখন এশিয়ান এম্পোরিয়াম থেকে এই গণেশটা নিয়েছিলাম। সেবারই ইচ্ছে ছিল এই রকম সাইজের একটা গণেশ নিয়ে যাব, তো সেবারে আনা হয়নি। এই গত এপ্রিলে যখন গেলাম তখন এই গণেশটা নিয়ে আসলাম দার্জিলিং থেকে। আমার সংগ্রহ করা গণেশগুলো কেমন লেগেছে আপনাদের সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। বেলাটা তো বেশ হলো, প্রায় 9:30 বেজে গেছে। এবারে হচ্ছে পুজো করতে হবে। আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে। জানেন, কাল একটা পদ্ম ফুলও কিনে এনেছি। যদিও এখন বাজারে পদ্ম ফুলের খুব দাম, তাও একটা গণেশ ঠাকুরের জন্য নিয়ে আসলাম। চলুন এবারে সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিই। আমি ঠাকুরের সাথে সাথে সিংহাসনটাকেও কিন্তু সবসময় সুন্দর করে সাজিয়ে দিই। আর সেই জন্যই কিন্তু মালা দিয়ে আর চাঁদমালা দিয়ে সিংহাসনটাকে সাজালাম। আর এই প্রদীপগুলো মনে আছে তো, সেই আমি বানিয়েছিলাম এক সময়, তার ভিডিওও দেয়া আছে। আজকের লিঙ্কটাও দিয়ে দেবো, যারা দেখেননি একটু দেখে নেবেন। চলুন ঠাকুরকে স্নান করাতে করাতে গণেশ চতুর্থীর যে ইতিহাসটা, অতি প্রাচীন একটা ইতিহাস, সেটা আপনাদের একটু বলি। গণেশ চতুর্থী প্রধানত মহারাষ্ট্রের উৎসব। পুনে, রায়গড়, মুম্বাইতে খুব বড় করে গণেশ পুজো হয়। 10 দিন ধরে সেখানে গণেশকে আরাধনা করা হয়। বাঙালি তো হালে গণেশ পুজো শুরু করেছে, কিন্তু এই গণেশ চতুর্থীর ইতিহাস কিন্তু অতি প্রাচীন। ছত্রপতি শিবাজী মহারাজ প্রথম গণেশ পুজো শুরু করেন ব্যাপক আকারে। মহা ধুমধামের সাথে তিনি প্রথম পুনাতে পুজো করেন। তারপরে সেই পুজোই চালু হয় রায়গড়ে। ধীরে ধীরে তা মুম্বাই এবং অন্যান্য শহরগুলোতেও কিন্তু ছড়িয়ে পড়ে, যার বিস্তার এখন সারা দেশ জুড়ে। সারা দেশের মানুষই এখন গণেশ আরাধনায় গণেশ চতুর্থীতে বাড়িতে পুজো করেই থাকে। এই ধুতিটা ঠাকুরের জন্য গড়িয়াহাট থেকে কিনেছি। এই হারটা আগেই কেনা ছিল, অনেকদিন আগেই ঠাকুরকে এই হারটা করে দিয়েছি। সাথে মুকুটও কিনেছিলাম, কিন্তু আগেই বললাম বাহন তার মুকুট নিয়ে যথা জায়গায় পৌঁছে দিয়েছে। আর এইটা হলো কালকে নিয়ে এসেছি। এটা কেমন হয়েছে সেটা কিন্তু সবাই বলবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে এটা। ছত্রপতি শিবাজী মহারাজের পর পেশোয়াররা আসে এবং তারাও কিন্তু মহা ধুমধামের সাথে গণেশ পুজো করতে থাকে। তারাই গণেশ পুজোকে সার্বজনীন গণেশ পুজোতে পরিণত করেছিলেন। এরপর ব্রিটিশ আসে আর পেশোয়াররা তাদের পেশোয়ারি খোয়ায়। কিন্তু মহারাষ্ট্রের সাধারণ মানুষ গণেশ পুজোকে হারিয়ে যেতে দেয়নি মহারাষ্ট্র থেকে। তারা নিজেদের সামর্থ্য মতো ধনী দরিদ্র যে যেমন মানুষ সেইভাবেই কিন্তু বাপ্পাকে আরাধনা করতে থাকে ঘরে ঘরে। 10 দিন ধরে আরাধনার পর 10মতম দিনে তারা মূলা নদীতে গণেশ ঠাকুরকে নিয়ে বিসর্জনে যেত। বহু মানুষের সমাগম হতো সেখানে, বহু ভিড় জমতো বিসর্জন দেখার জন্য। চলুন এবারে ঠাকুরের প্রসাদটাকে সাজিয়ে দিই। সেভাবে অনেক কিছু জোগাড় করা হয়নি। লুচি সুজি একটু করলে ভালো হতো, কিন্তু সকাল থেকে আর করার সময় হয়ে ওঠেনি। কালকের আমি আর মিস্টার পান্ডা সন্ধ্যের দিকে একটু মার্কেটে গেছিলাম, সেখান থেকে কেশরী লাড্ডুটা নিয়ে এসেছি। এই মাটির থালাগুলো গৌরিকার জন্মদিনের দিনই নিয়ে এসেছিলাম, এক সেট ঠাকুরের জন্য, আর সেটাতেই আজকে দিলাম। লাড্ডু সাজানো হয়ে গেছে। আসুন এবারে 3 ফল এনেছি ঠাকুরের জন্য, সেটাকেও সাজিয়ে দিই। বেদানা, আপেল আর পেয়ারা। আর বাপ্পা তো ছোট, তাই তার জন্য কিছু চকলেটও কিন্তু নিয়ে এসেছি। শুকনো ফলের মধ্যে খেজুর দিয়েছিলাম। কাজু কিশমিশটা আনতে ভুলে গেছি।
আর ফ্রিজে যেটা ছিল সেটা এঁটো কাটার মধ্যে থাকে বলে সেটা আর দিলাম না। চলুন জলটা দিয়ে ঠাকুরের আরাধনা শুরু করি। এরপর 1970 সাল ব্রিটিশ সরকার জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করে। 1992 সালে তা আরও কঠোর হয়। তারপর মহামান্য তিলক তিনি আবার মহা ধুমধামের সাথে শুরু করে গণেশ পুজো। প্রথম তার বসত বাড়িতেই গণেশ পুজো করেছিলেন, তারপর সেটা বারোয়ারি পুজোতে পরিণত হয়। আর যার ফল দেশ বিদেশ থেকে বহু মানুষ এই গণেশ চতুর্থীতে ছুটে যায় মুম্বাই শহরে, পুনা শহরে পুজো দেখবে বলে। এই ছিল আমার জানা গণেশ চতুর্থীর ইতিহাস। আপনারা যদি আরও কেউ কিছু জানেন সেটা আমাকে অবশ্যই বলবেন। এবার চলুন সিংহাসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিই। কি সুন্দর লাগছে দেখুন পদ্ম ফুলটা ঠাকুরের পায়ে দেওয়ার পর, আর চারদিকে হলুদ ফুলটা সত্যি সুন্দর লাগছে। এবারে ফুল ছিঁড়ে একটু ঠাকুরের ওপরে এবং সিংহাসনের বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। চলুন এবারে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিই। ভোগের মধ্যে কি কি রয়েছে সেগুলো তো আগেই বললাম, আর নতুন করে বললাম না। চলুন দীপটা জ্বালিয়ে দিই আর ধূপগুলো জ্বালিয়ে দিই, তারপরে শুরু করব পুজোটা। আরও একটা গল্প বলি আপনাদের সাথে। এরকম গণেশ চতুর্থীতেই হয়েছিল গৌরিকা। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, 18 বছর আগের গল্প। আর আমি যাচ্ছিলাম বালিগঞ্জের একটি নার্সিংহোমে যেখানে গৌরিকা হয়েছিল। আর চারিদিকে ঢাক ঢোল বাজছে, শঙ্খ বাজছে। আর সেই সব শুনতে শুনতে যখন গেলাম নার্সিংহোমে, ঠিক তার সামনেই একটি মণ্ডপে পুজো হচ্ছে। আর গণেশ ঠাকুরকে দর্শন করেই আমি কিন্তু হসপিটালের মধ্যে প্রবেশ করেছিলাম। সবাই বলেছিল গণেশ চতুর্থী যখন হয়তো গণেশই আসবে, কিন্তু না, এলো গণশী, যার জন্য নাম রাখা হলো গৌরিকা। চলুন গণপতি বাবাকে এবারে আরতি করে নিই। ধূপ দীপ দিয়ে আরতি করে শঙ্খ বাজিয়ে গণপতি বাবার কাছে একটাই চাওয়া, সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো। আসুন একটু ধুনো জ্বালিয়ে দিই। যদিও ধুনো সবসময় দেয়া হয়, প্রতিদিন সন্ধেবেলাই দেয়া হয়, পুজোর সময় যদি একটু ধুনোর গন্ধ না দেয়া হয় তাহলে কেমন পুজোটা অসম্পূর্ণ বলে মনে হয়। আর ধুনোটাও ছড়িয়ে দিলাম। জানেন তো, ধুনোর মধ্যে যদি কর্পূর দেয়া হয় তাহলে কিন্তু গন্ধটা আরও সুন্দর আসে। গৌরীপুত্র হে বিনায়ক, তোমাকে নমি স্মরণ করিলে ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। তুমি বক্রদন্ত নাম তোমার, আর এক নাম একদন্ত, কৃষ্ণ পিঙ্গাঙ্ক তৃতীয় নাম, চতুর্থ গজবত্তম। তুমি হে অনন্ত লম্বধর নামধারী, বিকট নাম ষষ্ঠ হে বিঘ্নরাজ, সপ্তমেতে ধূম্রবর্ণ, অষ্টমেতে ভালচন্দ্র, নবম নাম, দশম নাম বিনায়ক, গণপতি গজানন, তুমি সর্বসিদ্ধি। পুজো তো সম্পন্ন হয়ে গেছে। চলুন আজকের আপনাদের নতুন একটা জায়গায় নিয়ে যাব। আজকে নিয়ে যাব সিদ্ধি বিনায়ক মন্দিরে। না, মুম্বাইতে না, খোদ কলকাতাতেই রয়েছে সিদ্ধি বিনায়ক মন্দির। আর আমি গিয়েছিলাম এই মন্দিরে। এই মন্দির সংক্রান্ত সম্পূর্ণ ব্লগ আসবে সামনের শনিবার। যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যেতে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লাগে সেটা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আর রাত্রিরে কিন্তু রান্নাটা করতে হয়নি। আমাদের পাড়ার পুজোর মণ্ডপ থেকে এসেছিল
পোলাও আর আলুর দম, সেটা দিয়েই কিন্তু আমরা রাত্রিরের ডিনারটা সেরেছিলাম। চলুন, রাতটাও অনেক হলো, ব্লগটা শেষ করি, সবাইকে খেতে দিয়ে দিই। আর একটা কথা, যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।